শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৭২। শীতল তার হলুদ শাড়ির লাল আঁচল দিয়ে শুদ্ধর এক হাত বেঁধে হাঁটা ধরল বাড়ির দিকে। এমন দৃশ্যে হৈ হৈ করে উঠল সকলে। কামরান সিটি বাজালো, বাগানের এক কোণে বসা অন্য আত্মীয়রাও চেঁচিয়ে উঠল। হঠাৎ সিটি বাজানোর সুরে সায়ন রুবাব অর্ক পেছনে তাকিয়ে দাঁড়িয়ে গেল। সাদা পাজামা পাঞ্জাবি পরা আধ ভেজা গায়ে শুদ্ধর একটা হাত বাঁধা শীতলের শাড়ির আঁচলে। শীতলের চোখ মুখে নিদারুণ লজ্জার রক্তিমাভা। দৃষ্টি মাটির দিকে। শুদ্ধ স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসছে, তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বিশুদ্ধ পুরুষের ঠোঁটের কোনো মিটিমিটি হাসি। ব্যাঙাচিকে সামলে নিতে বলেছিল, কিন্তু এভাবে সামলে নেবে সেও ভাবতে পারেনি। তাদের এমন রোমান্টিক মুহূর্তে বউ কোলে নিয়ে সায়নরাও হৈ হৈ করে উঠল, চেঁচিয়ে পচাতে লাগলো শুদ্ধ শীতলের নাম ধরে। ক্যামেরাম্যান ছবি তুলতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে কে যেন লাউড স্পিকারে গান ছেড়ে দিল, আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বান্ধিয়া রাখিব, চোখের কাজল করিব গো তোমারে, চোখের কাজল করিব। এমন দৃশ্য আর গান শুনে সকলে ওদের নিয়ে পড়ল। শীতল শুদ্ধের হাত ধরে টেনে বাড়ির ভেতর প্রবেশ করলো। পেছন পেছন প্রবেশ করলো বাকি ভাইরা। ড্রয়িং রুমে বসা চৌধুরী তিন কর্তা এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নিলেন। বউদের ওয়াশরুম অবধি পৌঁছানোর কথা থাকলেও কাউকেই বউ নিয়ে উপরে যেতে দেওয়া হলো না। সায়ন জোরাজোরি করে রাগ দেখালেও কাজ হলো না। অগত্যা বউদের ড্রয়িং রুমে রেখে তারা উপরে চলে গেল। অর্কও আর দাঁড়ালো না, শখের দিকে একবার তাকিয়ে বড়দের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো। একটু পরে রেডি হয়ে বরের বেশে আসতে হবে। এখন আসতো না, তবে সিতারার ডাক অগ্রাহ্য করতে পারেনি। অর্কের সঙ্গে গেল হাসান, স্যান্ডি আর কামরান। তখন শখের রুমে নতুন বউদের শাওয়ার নিতে পাঠালেন সিরাত। একথা শুনে চারজনে একসঙ্গে ওয়াশরুমে ঢুকলো। বেশ বড়সড় ওয়াশরুমের স্পেস। ওয়াশরুমে ঢুকতেই নজরে পড়ে ইতালিয়ান মার্বেলের তৈরি দেওয়াল, পাথরের মতো ঠান্ডা টাইলস, ডান দিকে বিস্তৃত ফ্রস্টেড গ্লাস পার্টিশন যেটা অপালের মতো ঝাপসা, আর ভেতরে রেইন শাওয়ার। শাওয়ারের দেওয়ালে আম্বার লাইট নিচ, যেখানে সুগন্ধি অয়েল আর নরম তোয়ালে সাজানো। বাম দিকে চকচকে এক কাঠের ভ্যানিটি ইউনিট, তার উপর স্থাপিত ওভাল আকৃতির স্টোন বেসিন। বেসিনের কল থেকে বের হয় উষ্ণ পানির ধারা, যদিও এটা স্রেফ সাধারণ কল নয়, টাচ অ্যাক্টিভেটেড ডিজিটাল মিক্সার। আর চৌধুরী বাড়িতে প্রত্যেকটা ওয়াশরুম প্রায় এক ডিজাইনের, সঙ্গে রয়েছে আধুনিক সুব্যবস্থা। শখ, স্বর্ণ, শীতল ও ঐশ্বর্য গল্প করতে করতে হলুদ উঠানোর কাজে লেগে গেল। সিরাত এসে যার যার ফেস ওয়াশ তোয়ালে পোশাক দিয়ে গেল। ফেস ওয়াশ মুখে ঘষতে ঘষতে গত রাতের অভিনয় নিয়ে কথা উঠল। সায়ন রুবাবের অভিনয় নিয়ে হাসতে শুরু করলো। একটু পরে সিমিম এসে ধমকে গেলেন, নতুন বউদের নাকি জোরে হাসতে নেই, মানুষ মন্দ বলবে। কিন্তু কেউ শুনল না। উনি চলে গেলে শীতল ওয়াশরুমের বালতি উপর করে তার উপরে বসলো। শখের দিকে তাকিয়ে কিছু ভেবে মিটিমিটি হেসে বলল, আপু, তুমি কিন্তু ভুলেও ঠোঁটে লাল লিপস্টিক দিবে না। কেন? অর্ক ভাইয়ের পেট খারাপ হতে পারে। লিপস্টিকের সাথে ওনার পেট খারাপের কি সম্পর্ক? ওমা, সম্পর্ক থাকবে না? খাবে তো তোমার উনি, তাই না? একথা শুনে শখ লাজুক হেসে একটা মারল শীতলকে, পানি ছুঁড়ে দিল এক মগ। বোনকে লজ্জা পেতে দেখে শীতল খিলখিল করে হেসে এবার স্বর্ণকে বলল, আপু, কাল সকালে কয়টায় ডেকে দিব? ফজরের আগে নাকি পরে? স্বর্ণ বোনের শয়তানি বুঝে জবাব দিল না। ফেস ওয়াশ দিয়ে পুরো মুখ ধুয়ে তাকালো বোনের দিকে। স্বর্ণকে জবাব দিতে না দেখে শীতল পুনরায় বলল, আপু বলো, তোমাদের ডাকার জন্য আমাকে তো জেগে থাকতে হবে, তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না? আরে লজ্জার কিছু নেই তো, বলো বলো। স্বর্ণ এবার ঘুরে দাঁড়িয়ে শ্যাম্পুর বোতল থেকে এক গাদা শ্যাম্পু শীতলের মাথায় ঢেলে দিল। ঘষা দিয়ে ফেনা তৈরি করে পিরামিডের মতো করে রেখে দিল। দেখতে এবার কার্টুন কার্টুন লাগছে। তাকে দেখে শখ আর ঐশ্বর্য হেসে ফেলল। হাসলো স্বর্ণও, তবে স্বর্ণের হাসির কারণ একটু ভিন্ন। আর সেটা হলো শীতলের কাঁধ গলায় থাকা কিছু দাগ। হাঁচিটা অন্যকে পচাচ্ছে ঠিকই, কিন্তু নিজের দিকে খেয়াল করেছে কি? ছোট হয়েও খুব তো অন্যের বাসর ঘর নিয়ে মজা নিচ্ছে, অথচ বাসরের আগেই তার গায়ে বাসরের চিহ্ন ফুটে আছে। সে যদি এখন বলে, লজ্জায় সামনেই আসবে না, মুখ কাচুমাচু করবে, দূরে দূরে থাকবে। কথা ভেবে স্বর্ণ আপাতত কিছু না বললেও কেন জানি ভীষণ হাসি পেল। ঠোঁটে মিটিমিটি হাসি এঁটে শীতলের মুখের গলার হলুদ তুলতে সাহায্য করলো। শেষ জবাব দিচ্ছে না দেখে শীতল বোনের দিকে চোখ তুলে তাকালো। চোখাচোখি হওয়াতে শীতলের হয়তো টনক নড়ল। সে তড়াক করে উঠে শাড়ির আঁচল ঘুরিয়ে নিয়ে গলা ঢেকে নিল। ইস, বেমালুম ভুলেই বসেছে এটার কথা। তখন ঐশ্বর্য মিটিমিটি হেসে বলল,
ফজরের আগে বা পরে স্বর্ণকে কেন ডাকবে শীতল? আমাদেরও বলো, আমরাও শুনি। বোনকে এক দফা লজ্জায় ফেলার সুযোগ মিস করলো না শীতল। সে দাঁত বের করে হেসে জবাব দিল, বিয়ের পরদিন সকালে ডাকাডাকির কাজ করে ননদ ভাবিরা, আরও কত কিছু শিখিয়ে দিতে হয়। আমিও দেব। আমি তো সম্পর্কে আপুর যা, তাই না আপু? শখ এবার বিস্ময় ভরা সুরে বলল, কি কাজ করতে হয় আর কি শিখিয়ে দিবি তুই? শীতল শয়তানি হেসে বলল, মেজমায়ের ছোট ভাইয়ের বিয়ের কথা মনে আছে? আমরা সবাই বিয়ে খেতে গেলাম না? আমি দেখেছি বিয়ের পর দিন সকালে ঘটা করে নতুন বর বউকে গোসল করানো হয়। শখ ঐশ্বর্য একে অপরের দিকে তাকিয়ে আরেক দফায় হেসে উঠল। তখন স্বর্ণ বলল, ডাকতে হবে না, তোর জাদ্রেল ভাই যদি বাঁচিয়ে রাখে আমি একাই উঠতে পারবো। এই আপু, তুমি কি ভয় পাচ্ছ সায়ন ভাইকে? পাচ্ছি। কাকে, ভাইয়াকে নাকি তার আদরকে? দুটোই। স্বর্ণের কথা শুনে বাকি তিনজন অট্টহাসিতে ফেটে পড়ল। সিরাত এসে ধমক দিয়ে গোসল সারতে তাড়া দিল তাদের। রেডি হতে হবে, সময় কি আর বসে আছে? বকা শুনে একে একে ফ্রস্টেড গ্লাস পার্টিশন গিয়ে গোসল সারল। ভেজা কাপড় ধুয়ে বালতিতে রাখলো। এগুলো পরে মেলে দেওয়া হবে। রেডি হতে হবে বিধায় কেউই শাড়ি পরল না। চুল শুকানোর কাজে লেগে গেল। শীতল গোসল ছেড়ে আধশোয়া হয়ে সিলিংয়ের নিচে বসলো। ঝটফট ফোন হাতে তুলে রং ঢং করে কয়েকটা ছবি তুলে শুদ্ধকে পাঠিয়ে দিল। মিটিমিটি হাসতে হাসতে মেসেজ করলো, বিয়ের গোসল ডান, নতুন বরের অপেক্ষায়। সঙ্গে সঙ্গে মেসেজ সিন হলো, যা সচরাচর হয় না। তবে কি ফোন হাতে নিয়ে বসেছিল? কিছু টাইপ হচ্ছে দেখে শীতল অধীর আগ্রহে তাকিয়ে রইল। তখন টুং করে মেসেজ এলো, ওয়েট করছি। কেন? শাওয়ার নিব। কেবল নিলাম। তাতে কি আবার নিবি? পারবো না। কেন? ভাইয়ারা সবাই সবার বউকে কোলে নিল, আপনি নিলেন না। আমার কি ইচ্ছে হতে পারে না আমার বরের কোলে চড়ার? যেহেতু নেননি, আমিও আর আপনার ধারে কাছে যাব না। কে বলল নিব না? নিবেন নাকি? কখন শুনি? সুযোগ বুঝে। কত সেকেন্ডের জন্য শুনি? বউ যতক্ষণ চাইবে। শিওর? শিওর। শাওয়ার নিতে হবে, জলদি আসা হোক। আজ একা নেওয়া হোক। আসতে বলেছি? না বলেছি। খুব সাহস বেড়েছে না? ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে, দিন পেরিয়ে রাত আসবে। ভাবিরা তোকে একা রেখে যাবে আমার রুমে, রাত গভীর হবে, আমিও থাকবো রুমে। তা মনে আছে তো আজ আমাদের কি রাত? যে পুরুষ নিজের বউকে কোলে নিতে পারে না, তার মতো দুর্বল পুরুষের কাছে আমি যাব না। আমি দুর্বল? লাস্ট মেসেজ সিন করে শুদ্ধ অফলাইনে চলে গেল। শীতল দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবুক হয়ে বসে রইল। কি বলতে কি বলে ফেললো? সে কি সেই দুর্বলের কথা বলেছে নাকি? এখন কি করে বোঝাবে এটা ওই দুর্বল না? মুখ গোমরা করে ফোন রেখে আগে চুল শুকিয়ে নিল। মেকআপ দিয়ে সাজবে না, তবে ড্রেস চুল পরিপাটি করে দেওয়ার জন্য দুজন মেয়ে আসবে। ওনাদের রুমে পাঠানোর আগে সীতারা তড়িঘড়ি রুমে এলেন। মেহমানরা ভিড় বাড়ার আগে চারজনকে সামনে বসে নিজের হাতে খাইয়ে দিলেন। শখ মায়ের হাতে খেতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নিল। সীতারাও বুক চাপা কষ্ট চেপে মেয়েগুলোকে খাইয়ে দ্রুত বেরিয়ে গেলেন। উনি যেতেই সাম্য সৃজন হাজির হলো, তাদের হাতে বই জাতীয় কিছু। তারা নাচতে নাচতে এসে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শীতল পুনরায় শিখিয়ে দিল চার ভাইদের থেকে কিভাবে টাকা হাতাতে হবে। যদিও গোপনে কদিন থেকে ট্রেনিং দিচ্ছে সে। শর্ত একটাই, তাকেও ভাগ দিতে হবে। তিন মাথা যুক্তি পরামর্শ করছে দেখে কেউ বিরক্ত করল না। শুধু শুনে গেল তিন পাজির কথা। তখন সায়ন স্বর্ণকে ফোন করে বেশ আদুরে সুরে ডাকলো, জান। হুম। বিজি? না। একটু আসি, বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। গ্যাস্ট্রিকের ব্যথা বোধ হয়, ওষুধ খাও। বাল খাও, রুমে মানুষ আছে। হুম। ও আচ্ছা শোনো, সাম্য সিজনের হাতে ক্যাটালগ পাঠালাম, চারজন দেখে চুজ করো কেমন ডেকোরেশন চাস। কিসের ডেকোরেশন? বাসর ঘরের। আমাদের দেখতে হবে কেন, তোমরা ঠিক করো। পারবো না, আমরা বাসর ঘর নষ্ট করার প্রস্তুতি নিচ্ছি, তোরা কর। শীতল স্বর্ণের ফোনের সাথে কান লাগিয়ে শুনছিল কথা। এক পর্যায়ে খিলখিল করে উঠল। তার হাসির শব্দ শুনে সায়ন বলল, আরেক পাগলি হাসছে কেন? দাঁত খুলে পা কেটে যাবে তো। তাছাড়া শুদ্ধ কি ফোকলা বউ নিবে? আচ্ছা জান, যারা ফোকলা তারা ঠিকঠাক কবুল বলতে পারে তো, নাকি দাঁতের ফাঁক দিয়ে কবুল বেরিয়ে যায়? শীতল ততক্ষণে সরে গিয়েছে। বিছানায় বসে গড়িয়ে গড়িয়ে হাসছে দেখে সায়ন ফিসফিস করে বলল, জান, বনু কি শুনে ফেললো নাকি? হুম। সায়ন এবার খুক খুক করে হাসলো। তারপর গলা খাকারি দিয়ে রুবাবের উদ্দেশ্যে বলল, সামান্য একটা শট নিয়েছিলাম বলে তোর মামা কত কথা শোনালো। এই দেখ, বান্ডিল বান্ডিল কিনে এনেছি। এই সাহারিয়ার সায়ন গরিব না রে, গরিব না। যা অফার দিলাম,
কার কয়টা লাগবে নিয়ে যা, যাওয়ার আগে বলে যা সাদা পাজামার নিচে কোন রঙেরটা পরবো। পিঙ্ক নাই? না মানে মেয়েরা গোলাপি পুকি জিনিস পছন্দ করে, স্বর্ণ বোধহয় পুকি জামাই পছন্দ করবে, পিঙ্ক কালার পরো। আজ রাতে এমনিতেই মেলা এনার্জি লস হবে, তোকে মেরে আপাতত এনার্জি লস করতে চাচ্ছি না, তুইও না নতুন বর, চল আয় মিলেমিশে ভদ্রতার ভান করি। একথা শুনে রুবাব সায় দিল, তারপর সবগুলো শট হাতে নিজের ঠোঁটে চিমটি চিমটি কাটতে কাটতে কিছু একটা ভাবলো, তারপর বিজ্ঞের মতো জবাব দিল, সাদার নিচে কালোটা ফুটবে ভালো, ব্র্যান্ডের জিনিস পরবা মানুষকে না দেখালে চলে, কালোটাই পরো। শাইন কটমট করে তাকে রুবাবকে কিছু না বলে স্বর্ণকে বলল, কার কোন ডেকোরেশন পছন্দ মেসেঞ্জারে জানা, একটু পরে লোক আসবে রুম সাজাতে, দেরি করিস না, আমি তোর ভাইকে একটু সাইজ করি ততক্ষণে। এ কথা বলে কল কেটে দিল। রুবাব দৌড়ে খাটের এক কোণে দাঁড়িয়ে সমানে চেঁচাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না, ছোটবেলার মতো দুই ভাই মারামারি করতে লাগলো। আপনার সংসার করব না আমি, ঘৃণা করি আপনাকে, আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, আপনি নিকৃষ্ট, খারাপ, জীব জানোয়ারের থেকেও অধম আপনি। উক্ত কথাটি বলে কিয়ারা হাউমাউ করে কাঁদতে লাগলো। শুতে গেলেই সে এসব শুরু করে, কিল ঘুষি খামচি কোনোটা বাদ রাখে না। তবে বিশেষ মুহূর্তে এমন কিল ঘুষি খামচি খুব একটা খারাপ লাগে না বুড়াকের, সে বরং বইয়ের ছেলেমানুষি ভেবে হাসি মুখে গ্রহণ করে। এমনিতে আগের মতো কাছে টানে না, তবে সপ্তাহে দু একদিন যাও টানে। এভাবে রিয়্যাক্ট করে, এমন তো না যে প্রথম স্পর্শ করছে, তবু রোজকার এসব কাহিনী ভালো লাগে না। বিয়ে করা বউয়ের সাথে জোড়াজোড়ি কিসের, নিজের চাহিদা মিটিয়ে যখন ফ্রেশ হয়ে এলো, কিয়ারা তখনও নিস্তুপ হয়ে শুয়েছিল। আজ সকালে এনে দেওয়া শপিং ছুঁয়েও দেখেনি, সেগুলো বের করে সে নিজে বলল, থ্রি পিস যা ছিল ফেলে দিয়েছি, এবার থেকে সবসময় শাড়ি পরবে, শাড়ি পরা নারী আমার একটু বেশি পছন্দ। প্রায় দিন এমন করে দেখে, বুড়াকো কিছু বলল না, পাস্তা নিয়ে খেতে খেতে বলল, শুনলাম চৌধুরীরা তিন পুত্রের বিয়ের অনুষ্ঠান একসাথে করবে, যাবে নাকি বান্ধবীর বিয়েতে? একথা শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে ভেজা গলায় জিজ্ঞাসা করল, কার বিয়ে? তোমার ফ্রেন্ড শীতলের সঙ্গে সায়ন স্বর্ণ আর রুবাব ঐশ্বর্যের বিয়েও একসাথে সারবে। রুবাব? কোন রুবাব? নাগরকে এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি আমার মুখ থেকে শুনতে চাচ্ছ? কিয়ারা শোয়া থেকে উঠে বসলো, গায়ে চাদর জড়িয়ে পুনরায় শুধালো, বলুন কোন রুবাবের কথা বলছেন? শীতলের ফুফাতো ভাই রুবাবের কথা বলছেন বোধহয়। কবে বিয়ে, কার সাথে বিয়ে? বলবো না। কিয়ারা বুকের চাদর আঁকড়ে ধরে নিচে নামলো, উতলা হয়ে বুড়াকের পা ধরে বসে পড়লো, অসহায় সুরে কাঁদতে কাঁদতে বলল, বলুন না প্লিজ, রুবাবকে ওই মেয়েটাকে ভালোবাসতো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? কবে বিয়ে ওদের? আমি যাব, নিয়ে চলুন না আমায়। কিয়ারার মনে হলো তার দম আটকে আসছে, গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা মানুষটার বিয়ে, তাকে তো জানানো হলো না মনের কথা, লুকানো ভালোবাসা হলো, মানুষটাকে ভালোবাসে সে, খুব ভালোবাসে। বুড়াক একটা কথার জবাবও দিল না, বারবার অনুরোধ করলেও না। কিয়ারা অসহায় হয়ে থম মেরে বসে রইল, হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। তার কান্না দেখে বোরাকের কেন জানি পৈশাসিক আনন্দ হলো, বেশ গর্ব হলো নিজের ভালোবাসাকে নিজের কাছে আটকে রাখতে পেরে। সত্যি বলতে ভালোবাসার মানুষকে ধরে রাখতেও ভাগ্য লাগে। এদিক থেকে ইয়াসির হেরে গেছে, আর সে জোর করে হলেও তার ভালোবাসাকে জিতে নিয়ে জয়ী হয়েছে। মনে মনে এসব ভেবে ওষ্ঠে হাসি এঁটে টিভিতে হিন্দি গান ছেড়ে দিল, গানের সাউন্ড বাড়িয়ে দিল, নিজেও সুর মেলাতে লাগলো। তারপর জরুরি কল আসায় রেডি হয়ে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। সারাদিন পেরিয়ে ফিরল রাত 11টায়। বউটাকে কাঁদতে দেখে বেরিয়েছিল, তাই মন ভালো করতে অনেকগুলো চকলেট আর গোলাপ ফুল এনেছে। সেগুলো হাতে নিয়ে রুমে ঢুকেই দেখে কিয়ারার দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে, তার এনে দেওয়া শাড়ি দিয়ে ফাঁস দিয়েছে। এত ঘৃণা মনে, এত জেদ, সকালেই না ভালোবাসা পাওয়া নিয়ে গর্ব করলো সে, অথচ দিন পেরিয়ে রাত নামতে না নামতেই কিয়ারা তাকে এভাবে হারিয়ে দিল, তার গর্ভ ধুলোয় মিশিয়ে দিল। তাহলে ইয়াসির নিজের অধিকার ছেড়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করলো, এই পরিস্থিতি তাই বলছে, নতুবা দিন শেষে পেয়েও হারিয়ে ফেললো কেন? হতভম্ব বুড়াক যখন দ্রুত শাড়ি কেটে কিয়ারাকে নামালো, তখন কিয়ারা প্রাণহীন দেহ মাত্র, গলায় ফাঁসের মোটা দাগ, জিহবায় দাঁত গেঁথে আছে, হাত পা বরফের ন্যায় ঠান্ডা। সে কত করে ডাকলো, কিন্তু শুনলই না পাষাণ মেয়েটা। তবুও সে দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়ে গেল, তখন জানা গেল মেয়েটি আর নেই, এবং সে 1.5 মাসের প্রেগনেন্ট ছিল। একথা শুনে বুড়াক যেন পাথর বনে গেল। প্রাণহীন কেয়ারার পাজোড়া ধরে হাওমাও করে কেঁদে মাপ চাইল, ফিরে আসার কত অনুরোধ করলো,
তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করল, কিন্তু কিছুতে কিছু হলো না। তবে শেষ মুহূর্তে কিয়ারার মৃতদেহ বাবা মায়ের কাছে পৌঁছে সত্যটা জানিয়ে ফেরার পথে বুরাক অ্যাক্সিডেন্ট করে। এটা যে কাঙ্ক্ষিত সুইসাইড করার চেষ্টা বুঝতে বাকি নেই কারো। তারপর থেকে বুরাক হসপিটালে আছে, ক্ষণে ক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। অতপর ডাক্তারদের সব চেষ্টা বৃথা করে আজ সকালে সেও না ফেরার দেশে চলে গেল। কিয়ারা ফাঁকি দিল সেও বেহায়ের মতো পৃথিবীর মায়া ত্যাগ করে তারই পিছু নিল। কি অদ্ভুত ভালোবাসা! পৃথিবীর মানুষ চলে নিজ নিয়মে, যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে। কেউ কারো জন্য থেমে থাকে না, সময় পরিস্থিতি থামতে দেয় না। শূন্য নিজেও শূন্যস্থান পছন্দ করে না। প্রকৃতি হিসাব ভোলে না, সব মিলিয়ে যা যার প্রাপ্য কর্তৃত্ব সব মিলেমিশে একাকার হবে। শূন্যের হিসাবে একটি সংখ্যা বসে পূর্ণ হবেই। সেই হিসেবে আজ 14ই নভেম্বর, একই দিন, একই বার, একই দেশ। ঘড়ির কাঁটাটাও চলছে এক নিয়মে, অথচ পরিস্থিতি নির্মম করাঘাতে। বুড়াকের লাশ নিতে ইয়াসিন নিজে গেছে হসপিটালে, অপেক্ষা করছে বিশ্বস্ত সহকারীর লাশ নেওয়ার জন্য। এই লাশের নামটা ছিল বুরাক। মানুষটা যখন আর নেই, নামের কদরই বার কে করবে? এদিকে বুরাক আর কিয়ারার জার্নি যেখানে শেষ, অন্যদিকে আজকের দিনে চৌধুরী নিবাসে চলছে সুখের মাতম। 4 জোড়া দম্পতির মধুর মিলনের মৌসুম, পূর্ণতার শুভক্ষণ। কারণ ওই একটাই, পৃথিবীর মানুষ চলে যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে, সময়ের হিসেবে বহমান জীবনের গতিপথকে অনুসরণ করে।